করে যে 18 বাংলাদেশির নির্মম পরিণতি হয়েছে সেই পরিণতির কথা আপনারা সকলে জানেন এবং তাদের ভেতরে দু একজন ডিজেল খেয়েছিল এবং ডিজেল খাওয়ার পরে তারা নিস্তেজ হয়ে যায়। এবং যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ছেলেটার নাম হলো ফাহিম। এই বছর তার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা। উনি সিলেটের কোনো এক জায়গাতে থাকেন, তো গিয়েছিলেন সৌদি আরবে, মানে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে না, সৌদি আরব থেকে ওনাকে নিয়ে যাওয়ার কথা ছিল হলো গ্রিসে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে দেখেছি লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে গিরিশ যাওয়ার পথে অবৈধভাবে আমেরিকায় যাওয়ার জন্য পাড়ি দিয়েছিল কিছু বাংলাদেশি। তার মধ্যে 18 জন বাংলাদেশি মারা গেছেন, তাদের লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এখানে খাবারের জন্য বেশিরভাগ মানুষ মারা গেছে। তো যারা বেঁচে ছিলেন তাদেরও তো মরে যাওয়ার কথা, কিন্তু তারা কেন বাঁচলো? চলুন এই বিষয় কেন্দ্র করে একটি ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম। ভূমধ্য সাগরে যে 18 বাংলাদেশির নির্মম পরিণতি হয়েছে সেই পরিণতির কথা আপনারা সকলে জানেন এবং তাদের ভেতরে দু একজন ডিজেল খেয়েছিল এবং ডিজেল খাওয়ার পরে তারা নিস্তেজ হয়ে যায় এবং তাদের মৃত্যু হয় এবং তাদের প্রত্যেককে আসলে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে 43 জন ছিল, বাকি যারা ছিল তারা জীবিত থাকলো কিভাবে? প্রত্যেকেরই তো মারা যাওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে দু একজন বেঁচে গেল কিভাবে? বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা রয়েছে কেন তারা বেঁচে গেল এবং কেন তারা মারা গেল, কেন তারা সার্ভাইভ করতে পারলো না, অর্থাৎ খাবার পানি ছাড়াও তারা কিভাবে সার্ভাইভ করলো সেই ব্যাপারটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। তথ্য উপাত্ত সংগ্রহ করে আমি একটি ভিডিও বানিয়েছি কি কারণে কেউ কেউ মারা গেল, মানে বেশিরভাগই মারা গেল, কিন্তু যারা ভাগ্যবান তারা জীবিত রইল। কেন তারা না খেয়ে না দিয়ে একেবারে পানির তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে যাওয়ার পরেও তারা কিভাবে জীবিত থাকলো, চলুন বিস্তারিত জেনে আসা যাক। সাগরে ভেসে থাকা সেই নৌকা, চারপাশে শুধু পানি, কিন্তু সেই পানি আবার মৃত্যু ডেকে আনে। 18 জন বাংলাদেশের প্রাণহানির খবর যখন সামনে আসে তখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায়, একই নৌকায় কেউ মারা গেল, কেউ বেঁচে ফিরল কিভাবে? বিজ্ঞান বলছে এমন পরিস্থিতিতে বেঁচে থাকা বা মারা যাওয়ার পেছনে কোনো একক কারণ কাজ করে না, এটা একাধিক শারীরিক ও পরিবেশগত ফ্যাক্টরের সম্মিলিত ফল। প্রথমত, খাবার না থাকলে শরীর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে না। শরীর প্রথমে জমা গ্লুকোজ ব্যবহার করে, এরপর ফ্যাট অর্থাৎ চর্বি ভেঙে শক্তি তৈরি করে। তাই কারো শরীরে বেশি পরিমাণ শক্তির রিজার্ভ থাকলে সে তুলনামূলক বেশি সময় টিকে থাকতে পারে। কিন্তু আসল বিপদ আসে পানি না থাকলে। পানি ছাড়া শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে পড়ে, রক্ত ঘন হয়ে যায়, কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করতে শুরু করে। গরম রোদ, লবণাক্ত বাতাস আর শারীরিক চাপ মিলিয়ে শরীর দ্রুত ভেঙে পড়ে। সাধারণভাবে 2 থেকে 5 দিনের মধ্যেই জীবন ঝুঁকির মধ্যে চলে যায়, কিন্তু সমুদ্রের কঠিন পরিবেশে এটা আরো দ্রুত হতে পারে। তাহলে একই নৌকায় কেউ কেন মারা গেল আর কেউ কেন বেঁচে ফিরল? এর উত্তর হলো পার্থক্যগুলোতে। কারো শরীর আগে থেকে দুর্বল ছিল, কেউ বেশি রোদে ছিল, কেউ কম নড়াচড়া করেছে, কারো শরীরে সামান্য হলেও পানি বা শক্তি ছিল, আবার কেউ দ্রুত উদ্ধার পেয়েছে। এমনকি মানসিক চাপও শরীরকে দ্রুত ভেঙে দিতে পারে। এই কারণে একই পরিস্থিতিতেও সবার ফল এক হয় না। কেউ কয়েকদিন টিকে থাকে, কেউ দ্রুত মৃত্যুর দিকে চলে যায়। আর ডিজেল খাওয়ার যে কথা শোনা যাচ্ছে সেটা বিজ্ঞানের চোখে কোনো সমাধান নয়। ডিজেল কোনো খাবার নয়, এটা একটা বিষাক্ত জ্বালানি। শরীরে গেলে পেট, ফুসফুস ও স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় চরম হতাশা ও ভুল তথ্যের কারণে মানুষ এমন সিদ্ধান্ত নেয়, কিন্তু এটি জীবন বাঁচায় না, বরং ঝুঁকি আরো বাড়ায়। সব মিলিয়ে এই ধরনের ঘটনাগুলো আমাদের একটা কঠিন সত্য মনে করিয়ে দেয়। সাগরে বেঁচে থাকা শুধু খাবারের উপরে নির্ভর করে না। পানি, সময়, শরীরের অবস্থা এবং পরিবেশ সবকিছুর সমন্বয়ে জীবন মৃত্যুর সিদ্ধান্ত হয়। আল্লাহ হাফেজ।
করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা আছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। পিছনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটার নাম হলো ফাহিম। এই বছর তার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা। উনি সিলেটের কোনো এক জায়গাতে থাকেন। তো গিয়েছিলেন সৌদি আরবে, মানে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে না, সৌদি আরব থেকে ওনাকে নিয়ে যাওয়ার কথা ছিল হলো গ্রিসে। তো যে দালালরা তাকে নিয়ে গেছে সৌদি আরবে, তারা 2-3 দিন সৌদি আরবে রেখে তাকে নিয়ে যায় হলো আপনার লিবিয়াতে। তারপর লিবিয়াতে ওই যে গেম করে না কি করে একটা শব্দ তারা ব্যবহার করে, তো সেই গেম করে লিবিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তাকে গ্রিসে। এর জন্য তার ফ্যামিলি যে দালাল চক্রের মাধ্যমে সে গ্রিসে বা ইটালিতে যাওয়ার চেষ্টা করছিল, মোটামুটি 20-30 লাখ টাকা খরচ করে ফেলছে, যেটা আমি দেখলাম এই বিভিন্ন নিউজে। তা এখন চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর একটা অবস্থা। তো যাই হোক, ভয়ঙ্কর ঘটনা এখান থেকে শুরুই হয়নি। এই বিপজ্জনক যাত্রায় প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে লিবিয়া থেকে তারপরে হলো গ্রিসে। তো আপনারা ভাবতেছেন লিবিয়া থেকে গ্রিসে যাবে, তো জর্জ ভাই ইয়ার এমন কি যাবে গ্রিসে, সমস্যা কি, যাবে, পয়সা দিতে যাবে। এখন নকল ভিসা পাসপোর্ট যাই কিছু হোক, এখন এটা তো দালালের দায়িত্ব, নিয়ে যাবে। সবই ঠিক ছিল ভাই, সবই ঠিক ছিল, কিন্তু আমাদের ভিতরে মানবতা, আমাদের ভিতরে মনুষ্যত্ব যে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আপনি চিন্তা করতে পারবেন না। এই ছেলের কাহিনী দেখে আমার চোখে পানি এসে পড়ছে। হয়তো আপনাদের অনেকের চোখ এড়িয়ে গেছে এই নিউজটা, কিন্তু আমার চোখ এড়ায়নি, বুঝছেন। প্রথম আলো পত্রিকায় যেভাবে লিখেছে, তারপরে ওই বিভিন্ন ভিডিও খুঁজে আমি একটা করে দেখলাম, তার বাবা মার যে কান্না সহ্য করার মতো না, বুঝছেন। 20 বছরের একটা তরতাজা তরুণ এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা। তো তাকে যখন লিবিয়াতে নিয়ে যাওয়া হয়, তার সাথে প্রায় আরও 38 জন, টোটাল রাবারের তৈরি একটা বোট, ভূমধ্য সাগর, ওইটা পাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কোথায়, গ্রিসের কোনো এক বন্দরে বা উপকূলে, যেখানে গিয়ে তারা গেম মারবে না কি করবে জানি না আমি, বৈধ অবৈধ কাহিনী সেখানে হবে। তো যাই হোক, গ্রিসের মাটিতে পৌঁছানো ছিল তাদের কাজ। এখন এরকম একটা উত্তাল সাগর, ভূমধ্য সাগর, যেখানে দুনিয়ার গন্ডগোল চলতেছে, আপনারা জানেন, একের পর এক মিসাইল এই পার থেকে ওই পার যেতেছে, জানেন তো সব কাহিনী, কার সাথে কি ঘটনা হয়েছে, ইরানের কথা বলছি। তো সেই কোনাকাঞ্চি দিয়া তারা এই রাবারের তৈরি একটা হালকা পাতলা বোট দিয়ে অল্প কিছু খাবার টাবার নিয়ে রওনা দিছে। তো সেখানে গিয়ে পৌঁছাইতে শুনছি 4-5 দিন সময় লাগে, সেখান দিয়ে 4-5 দিন সময় লাগে। তো তারা সেই অনুযায়ী খাবার টাবার নিছিল। এখন সেখানে আছে না জিপিএস, না কোনো কিছু, না জীবন বাঁচানোর জন্য কোনো ইকুইপমেন্ট, কোনো কিছুই তো থাকার কথা না, কারণ এই বোট তো আর সাগর পাড়ি দেওয়ার জন্য ডিজাইন করা হয়নি। এটা হলো ছোটো মোটো খাল টাল রিক্রিয়েশনের জন্য, ফুর্তি করার জন্য এই ধরনের বোট ডিজাইন করা হয়েছিল। তো সেই ধরনের এই রিক্রিয়েশনাল বোটগুলো দিয়ে বসায় তাদেরকে পাড়ি দেওয়া হয়েছিল এই ভয়ঙ্কর সাগর। তো এখন যখন মাঝ বরাবর গেছে, তো এখন জিপিএস সিগন্যাল সব কিছু লস, কোনো কাহিনি সব খাতম। তো সেটা কি হয়েছে, জিপিএস সিগন্যাল লসটা, মানে যার কথা হলো উত্তরে যাইতেছে দক্ষিণে, যার কথা দক্ষিণে যাইতেছে হলো পূর্বে। তো এরকম কইরা যেটা ছিল 3-4 দিনের ট্রাভেল টাইম, সেটা হয়ে গেছে 10 থেকে 11 দিন। এখন এই মহাসাগর, এই সাগরের ভিতরে তারা খাইব কি, খান তো শেষ। তো 2024 সালে মানে আরও একটা ভয়ঙ্কর ভিডিও আমাদের চোখের সামনে আসার প্রায় অবস্থা হয়েছিল। সেটা হলো সেখানে তারা একজনকে মেয়েরা আরেকজনের মাংস খাওয়ার মতো অবস্থা হয়েছিল। কি ভয়ঙ্কর অবস্থা, আমার গায়ের লোম দ্বারা যেতেছে এই কাহিনী ছিল। এমন অবস্থা তৈরি হয়েছে, ক্ষুধায় পাগল হয়েই ছেলেগুলো, 38 জন ছেলে মেয়ে ছিল কিনা আমি জানি না, বাট 38 জন ছেলে এই ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে একজন আরেকজনকে মাইরা তার মাংস খাওয়ার মতো অবস্থা সেখানে তৈরি হয়েছিল। চিন্তা করতে পারেন কি ভয়ঙ্কর অবস্থা। তো এখন 10-11 দিন ধরে যদি দিশা হারা হয়ে যখন ওই ইসের উপকূল দিয়ে, গ্রিসের উপকূল দিয়ে এদিক ওদিক ঘুরতেছে, এর ভিতরে প্রায় 18 থেকে 22 জন ছেলে মারা যায় 38 জনের ভিতরে। এদের বেশিরভাগই মারা যায় যে ওই বোটের ভিতরে যে ডিজেল ছিল, পানি তো নাই, সমুদ্রের পানি তো আপনি খাইতে পারবেন না, আর খাইলেও আপনি মরবেন, সল্টি ওয়াটার। তো যার ফলে তারা বাধ্য হয়ে কী করবো, পাগল হয়ে গেছে, ক্ষুধায় যা পাইব তাই খাইব। তো এখন ডিজেল দিয়ে তারা শুরু করছে। এখন ডিজেল খেয়ে যদি না হইতো, বা ডিজেল খাওয়ার পরও যদি তাদের না মরে যদি মানে আরও ক্ষুধার্ত হইতো, তাহলে তার পাশের যে সঙ্গী সাথী যারা আছে তাদেরকে মেরে তাদের বসে তাদের মাংস খেত। ক্ষুধার যন্ত্রণা এত ভয়ঙ্কর, এবং সেই ঘটনাই ঘটতে লাগছিল। এই 18 জন 20 জন প্রায় সবাই কম বেশি এই ডিজেল খেয়ে মারা যায়, আর বাকি অল্প কিছুজন ছিল তারা অজ্ঞান অবস্থা ছিল, 2-1 জন সজ্ঞান ছিল। তো কোনো মতে এই গ্রিসের যে উপকূল রক্ষী বাহিনী যারা আছে,
নেভাল ফোর্স বা এরা যারা আছে, তো তারা এই 2-4 জন যারা বেঁচে ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করছে। কি এক ভয়ঙ্কর অবস্থা। নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। ভাই এইসব নিউজ দেখলে কখন আপনারা এড়িয়ে যেন না, পড়েন। এটা কিন্তু বাংলাদেশের একটা প্রতিচ্ছবি, বুঝছেন। এই নিউজগুলো পড়লেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, বুঝছেন, আমরা কোথায় আছি। এই যে ছেলেটার নাম ফাহিম, বয়স হলো 20 বছর। এখান থেকে আমি একটুখানি পড়ে আমি শোনাই। ফাহিমের চাচা তাইজুল ইসলাম জানান, গত 16ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বিদায় নেন ফাহিম। 16ই ফেব্রুয়ারি, আজকে ভিডিওটা করছি আমি মার্চ মাসের 30 তারিখ। এরপর যান সৌদি আরবে, সেখানে 2 দিন ছিলেন। সেখান থেকে তাকে নেওয়া হয় লিবিয়ায়। লিবিয়া থেকে অন্যদের সঙ্গে তাকে গেম ছোট রাবারের নৌযানে তোলা হয় 21শে মার্চ। 28শে মার্চে শনিবার বিকালে ওই বোটে থাকা এলাকার আরেক যুবক ফাহিমের মৃত্যুর খবর বাড়িতে জানান। ওই যুবকই জানান তাদের বোটে 38 জন ছিল। বোটটি পথ হারিয়ে সাগরে 6 দিন ছিল। এতে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ফাহিম সহ বোটে থাকা 18 জন মারা যান। তাদের লাশ 2 দিন বোটে ছিল। পরে ফাহিম সহ অন্যদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। বোটটি 27শে মার্চ গ্রিসের উপকূলে ভিলে জীবিতদের উদ্ধার করে সেখানের একটি ক্যাম্পে নিয়ে রাখা হয়। এই যে দেখেন, এটি হলো ফাহিমের পরিবার। এই হলো বাংলাদেশের প্রকৃত অবস্থা। বাংলাদেশে না আছে কোনো কাজকর্ম, না আছে অতীত, না বর্তমান, না ভবিষ্যৎ। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ খারাপ, যারা লেখাপড়া করে না তাদের ভবিষ্যৎ আরও খারাপ। দেখুন, কই জীব মানুষগুলোকে তো 2 বেলা খেয়ে বাঁচতে হবে। এখন ছেলেদের জন্য যেটা প্রযোজ্য, যে তাদের কাজকর্ম দরকার, তাদের ফ্যামিলিকে বাঁচাইতে হইব যে কোনোভাবে হোক। আর যারা যদি সেখানে যদি কোনো মেয়ে সদস্য থাকে, তাদের উপরে সেই দায়িত্ব এসে পড়ে, তার বুড়ো বাবা মা, ছোট ভাই বোন, এদের দেখাপড়ার দায়িত্ব। এখন ছেলেরা যারা রয়েছে, যাদের গ্রামে কিছু সহায় সম্পত্তি আছে, এগুলো বেচে টেচে তারা ইতালি গ্রিসে যাওয়ার জন্য এই যে লক্ষ লক্ষ টাকা দেয়, তারপরে গিয়ে এইভাবে মৃত্যুবরণ করে। এই নিউজগুলো নতুন কোনো ঘটনা নেই অ্যাভেলেবেল। আর যারা মেয়েরা রয়েছে তারা তো আর 20-30 লাখ টাকা হয়তো বা দিতে পারে না, তো তারা কি করে, ওই 2-4-5 লাখ টাকা খরচ করে তারা যায় সৌদি আরব ও সৌদি আরব সহ বিভিন্ন আশেপাশের দেশগুলোতে যেখানে যৌনদাসী এলাও। তো সেখানে তারা কি করে, বাংলাদেশের মেয়েরা গিয়ে তারা কি করে, সেখানে যৌনদাসীতে রূপান্তরিত হয়, পরিণত হয়। ভাই, এটা ওপেন সিক্রেট, আমারে গাইলেবেন না, এটি চরম সত্য কথা। এবং যে কাহিনীর সূত্র ধইরা এই ইন্দোনেশিয়া এবং ভারতের মতো দেশগুলো, সৌদি আরব সহ আশেপাশের মুসলিম দেশগুলোতে কিন্তু মেয়েদেরকে পাঠানো নিষিদ্ধ করছে। আপনারা জানেন কিনা জানি না, গিয়া খোঁজ দেখেন কে, ভারতের কোনো মেয়ে মানুষ এই গৃহপরিচারিকা চাকরানির বিষয়ে সৌদি আরবে যায় না। একমাত্র বাংলাদেশ, নেপাল সহ 2-4টা দেশে অ্যালাউ আছে, যেগুলি মানে ওই লেভেলের কাঙ্গাল, বুঝছেন, এগুলি হচ্ছে সেখানে। তো এখন আমাদের দেশের পলিটিশিয়ানরা, আমাদের দেশের রাজনীতিবিদরা, এই যে নতুন একটা ইলেকশন হলো বাংলাদেশে, তাই না, তার প্রায় 300 জন এমপি আছেন, তারপরে আরও 30 জন সংরক্ষিত সংসদ সদস্য রয়েছেন। তো তারা দেখলাম বেশ হাসি ঠাট্টা তামাশা, কি খুশি সেখানে, বুঝছেন। মায়াই লাগে ভাই, মায়াই লাগে। যে দেশের কিনে এই ধরনের ভয়ঙ্কর অবস্থা, যে দেশের মেয়েরা অন্য দেশে গিয়া তাদের কি বলুম, তাদেরকে যৌন দাসী হয়ে থাকতে হয়, সেই পয়সা বাংলাদেশে পাঠায় এবং সেই পয়সা দিয়ে বাংলাদেশের বাজেট হয়। আর সেই বাজেটের টাকা সেই মেয়েদের সম্ভ্রম বিক্রির পয়সা দিয়ে এই পার্লামেন্ট চলে। আর সেখানে দাঁত বাইর করে হাসাহাসি করে বিরোধী এবং সরকারি দলের লোকেরা। কষ্ট নিয়েন না ভাই, আপনি তো বদনাম করতেছেন না, বুঝছেন। বাংলাদেশের বেকার, শিক্ষিত বেকারের হার এই মুহূর্তে 2026 সালের মার্চ মাসে যখন ভিডিওটা করছি, গিয়ে দেখেন গা, শুধুমাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে প্রায় 9 লক্ষর মতো। প্রায় কত, প্রায় 9 লক্ষের মতো শুধুমাত্র শিক্ষিত বেকার। আর যদি ওই মাঝারি সাইজের বেকার টেকার ধরেন, আর ওই যে মানে ইয়াং প্লাপন যত বেকারের সংখ্যা, এগুলো টোটাল হিসাব করেন, তো বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 3 থেকে 4 কোটি। চিন্তা করতে পারেন কি ভয়ঙ্কর এক জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশে। তো এই যে গিয়ে আপনারা দাঁত বেকার ওখানে হাসাহাসি করতেছেন, এর লগে ফাজলামি করেন, এগুলো ফাজলামি করেন, ভাই আপনাদের কি এগুলো চোখে পড়ে না? দেখেন না আপনার বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের একটা ছেলে মেয়ে কতটা বিপদে পড়লে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা গ্রিসে যেতে চায়, যেখানে জানে যে সে মারা যেতে পারে। একটা মেয়ে সৌদি আরবে যাচ্ছে, সে জানে তাকে নিয়ে সেখানে কি হবে। এক রাত তাকে এই শেখের কাছে রাখা হবে, পরের দিন তাকে ওই শেখের ছেলের জামাইয়ের কাছে, তার মেয়ের জামাইয়ের কাছে রাখা হবে, আবার একই মেয়েকে সেই শেখের ছেলে পর্যন্ত উপভোগ করবে, বুঝছেন। এগুলো ওপেন সিক্রেট, বলতে আমি বাধ্য হইলাম, গাইলেন না ভাই, এটাই সত্যি কথা। এগুলো আমরা সবাই জানি, কিন্তু মুখ দিয়ে কেউ বলে না। তো এইগুলো ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে। তো বাংলাদেশের বেকার সমস্যার কীভাবে সমাধান করা যায়, অর্থনীতির কীভাবে উন্নয়ন করা যায়, এইসব হাসি ঠাট্টা ভাই আপনাদের মুখে মানে না। গিয়ে দেখেন ইউটিউব ফেসবুকে ভরা, গিয়ে কেমনে হাসি ঠাট্টা তামাশা চলতেছে গিয়ে পার্লামেন্টে, দেখে বিশ্বাস হয় এই দেশেরই মেয়েরা গিয়া অন্য দেশে গিয়ে যৌনদাসী হয়, এই দেশের ছেলেরাই
এই ভূমধ্যসাগর পাড়ি দেওয়া, জঙ্গল পাহাড় মরুভূমি পাড়ি দেওয়া, মৃত্যুর সাথে পাঞ্জানের একটা উন্নত জীবনের আশা অন্য দেশে যাইতেছে শুধুমাত্র তার পিছনে ফেলে আসা বাবা মাকে দেখভাল করার জন্য। চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর একটা অবস্থা। তো যে দেশের কিনে এই অবস্থা, সেই দেশে এই পার্লামেন্টে গিয়ে এইসব হাসি ঠাট্টা তামাশা করা ঠিক না। বাংলাদেশে ইমার্জেন্সি সিচুয়েশন ঘোষণা করা উচিত। যে করে হোক বাংলাদেশের মানুষ অন্তত পোলা মাংস না খেতে পাক, দিনে 3 বেলা না খেতে পাক, কিন্তু দিনে 1 বেলাও যদি খায় কিন্তু নিরাপদে সবাই যাতে তার বউ বাচ্চা কাচ্চা সহ পরিবারের সাথে নিরাপদে থাকতে পারে, তাদের যাতে দেশের বাইরে যেতে না হয়, নিজের দেশের সাথে কর্মসংস্থান তৈরি, যে জন্য যা করা দরকার আপনারা তাই করেন। এইসব হাসি ঠাট্টা তামাশা আপনারা পার্লামেন্টে বন্ধ করেন ভাই। বাংলাদেশ তো গায়ে, বুঝছেন, বাংলাদেশের অবস্থা কিন্তু ভাই খুব সিরিয়াস। এটা হলো অসংখ্য নিউজের ভিতরে একটা নিউজ দেখালাম, এরকম হাজার হাজার নিউজ আছে, আপনারা খুঁজে দেখেন ফেসবুক ইউটিউবে গিয়ে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।